বিশ্ব অর্থনীতির সংকটকালে বাংলাদেশও প্রভাবমুক্ত নয় বললেন প্রধানমন্ত্রী। উৎপাদিত পণ্যের নতুন বাজার সৃষ্টির তাগিদ। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুভেচ্ছায় সিক্ত বঙ্গবন্ধু কন্যা। জনগণকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান। নতুন অর্থ বছরের এডিপি ইতিবাচক। বাস্তবায়নে বিদেশি অর্থায়ন গুরুত্বপূর্ণ। অযৌক্তিক খরচ কমানোর তাগিদ। গরম মশলার বাজার গরম। মাংস ও ডিমের দামে কমছে না অস্থিরতা। প্রথম স্থানে যদি ১৫০ টাকা ডজন চলে যায় তাহলে সামনে তো আরো দুঃসিজন আছে। প্রতিদিন সবজির দাম বাড়তেছে, আমাদের যারা মধ্যবিত্ত চলতে খুবই কষ্ট হচ্ছে। কুকি চীনের নারী শাখার প্রধান সমন্বয়ক গ্রেফতার। জিজ্ঞাসাবাদে সামরিক প্রশিক্ষণের নানা তথ্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। ২ বছরে পৃথিবীতে যুদ্ধ বেড়েছে ৪০%। আরেকটি বিশ্বযুদ্ধ না হলেও সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব অর্থনীতিতে সংকট চলছে, বাংলাদেশও এর প্রভাবমুক্ত নয়। তবে সব বাধা অতিক্রম করে ২০৪১ সালের মধ্যেই উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হবে বলে জানান বঙ্গবন্ধু কন্যা। অর্থনীতি সমিতির সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে সরকার। উৎপাদিত পণ্য শুধু রপ্তানি নয়, নতুন বাজার সৃষ্টির ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান সরকার প্রধান। রিপোর্টে বাকিরা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ এ প্রতিপাদ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অর্থনীতি সমিতির সভাপতি অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত। সম্মেলনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতায় বলেন, উৎপাদন বেড়েছে, তাই দেশীয় পণ্য রপ্তানির মাধ্যমে বাজার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার। কোন দেশে কোন জিনিসের চাহিদা আছে, তার কোনটা আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি, সেটা খুঁজে বার করা। তাছাড়া আপনারা জানেন যে আমরা ১০০টা অর্থনৈতিক অঞ্চল করে তুলছি। আমরা এখন জমিগুলি নিয়ে রাখছি, ধীরে ধীরে আমি চাচ্ছি দেশি বিদেশি বিনিয়োগ হবে। ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সেখানে উত্থান পতন চড়াই উচ্চাই থাকবেই, সেগুলি অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে। হতাশ হবার কিছু নেই, আর কেউ হতাশ হবেন না। সরকার প্রধান বলেন, কিছু মানুষকে সুযোগ সুবিধা দিতে জিয়ার আমল থেকেই খেলাপি ঋণের সংস্কৃতি তৈরি হয়েছিল। একটা রাজনীতিবিদ, তাদের একটা মানুষের কাছে একটা ওয়াদা থাকে, সেটা যদি না হয় এবং একটা পরিকল্পনা যদি না থাকে দেশকে নিয়ে, যে দেশকে আমি কোথায় নিয়ে যাব, একটা দিক নির্দেশনা যদি না থাকে, তো সে দেশ এগোতে পারে না। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলা করে মূল্যস্ফীতি কমিয়ে দেশের অর্থনীতিকে শক্ত অবস্থানে ধরে রাখতে সক্ষম হলেও যুদ্ধ, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিতে ধাক্কা এসেছে। ৬ তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফলটা হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কম দেয়, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সে বিশ্বাস আছে। সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি, কিন্তু আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে। বাইরে থেকে হঠাৎ এসে দেয়া উপদেশ নয়, অর্থনীতিবিদদের বৈশ্বিক জ্ঞান আহরণ করে এদেশের উন্নয়নে মেধা, বিবেক ও অর্জিত অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগের আহ্বান জানান সরকার প্রধান। আমরা নিজের পায়ে দাঁড়াবো, ভিক্ষা চেয়ে চলবো না, অন্যকে খাওয়াবো, প্রয়োজন অন্যকে খাওয়াবো। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ দেশের সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য দল। গণমানুষের এই মূল্যায়ন ধরে রেখে দেশকে এগিয়ে নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণভবনে শুভেচ্ছা জানাতে গেলে জনগণের পাশে থাকারও নির্দেশনা দেন বঙ্গবন্ধু কন্যা। প্রণব চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা। এরপর সহযোগী সংগঠনের নেতারাও শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেই মৃত্যু ঝুঁকি উপেক্ষা করেই দেশে ফিরেছিলেন। প্লেন কোনো মতে ল্যান্ড করতে পেরেছে, কিন্তু হাজার হাজার মানুষ। আমি কিন্তু প্লেন থেকে কোনো সিঁড়ি দিয়ে নামতে পারিনি, এত মানুষের চাপ ছিল। তখন ট্রাকটা নিয়ে যাওয়া হয় ওখানে, আর ট্রাকের উপরে একটা প্লেনের সাথে ট্রাকের উপরে একটা ময়ের মতো লাগাই দেওয়া হয়, সেটার উপর দিয়ে আমি কোনো মতে ধরে আমাকে নামানো হয়। আমার মেয়ের পুতুল আমার সাথে ছিল। আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রোজি সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম, হাজার হাজার মানুষ, কিন্তু বনানীতে সারি সারি খবর। বঙ্গবন্ধু কন্যা বলেন, রাজনৈতিক কর্মীদের সদিচ্ছা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আমাদের সুসংগঠিত রাজনৈতিক দল আছে এবং আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন, প্রত্যেকটা সহযোগী সংগঠন কিন্তু জনগণের পাশে সমান তালে দাঁড়িয়ে কাজ করেছে বলেই আমরা কিন্তু এই সাফল্য দেখাতে পেরেছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার নির্দেশ দেন শেখ হাসিনা। চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর পেছন পানে শুরু হয়েছিল বাংলাদেশের যাত্রা। সেই কঠিন সময়ে স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে ১৯৮১ সালের ১৭ মে স্বদেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অসামান্য নেতৃত্বে সুসংগঠিত হয় আওয়ামী লীগ, আন্দোলন সংগ্রামে ফিরে আসে গণতন্ত্র। বাংলাদেশ হয়ে ওঠে উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বের বিস্ময়। বাকিটা দেখুন রিপোর্টে। ১৭ মে ১৯৮১, নির্বাসিত জীবনকে দূরে ঠেলে দেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা। তার প্রত্যাবর্তনে জনতার সব পথ মেলে এক মোহনায়। বিমানবন্দরে লাখো মানুষের অভ্যর্থনা, শুধু নেই স্বজনেরা। ৭৫-এর ১৫ আগস্ট দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে নির্মমভাবে নিহত হন জাতির পিতা। জার্মানি থাকায় শেখ হাসিনার সঙ্গে বেঁচে যান ছোট বোন শেখ রেহানাও। সামরিক শাসনের জাতাকলে নির্বাসিত গণতন্ত্র, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগকে ধ্বংসের পরিকল্পনা। তার অবর্তমানেই আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। দুঃখী মানুষের একজন হয়ে দেশে ফিরলেন তিনি। সামরিক শাসনের অবসান ঘটিয়ে মুক্তি পেল গণতন্ত্র। ১৭ই মে ছিল বাঙালি জাতির জন্য এক নবযাত্রা। নেতৃত্বে সকলের কাছে গ্রহণযোগ্য মানুষই হলো বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা। সেই কারণেই শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের ঝান্ডাটি দেওয়া হয় এবং এটি যে সেদিন কর্মীদের সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত ছিল সেটি কিন্তু প্রমাণ হয়েছে। রাষ্ট্র ক্ষমতা জনগণ শেখ হাসিনাকে দিয়েছেন। শেখ হাসিনা মানুষের কাছে ওয়াদাবদ্ধ, যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তিনি এক এক করে পূরণ করেছেন। ষড়যন্ত্রকারীদের অপতৎপরতায় আবারও বাংলাদেশে নেমে আসে চরম বিপর্যয়। বারবার শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা হয়। ২০০৪ সালে ভয়াবহ গ্রেনেড হামলা থেকে বেঁচে যান তিনি। ২০০৭ সালেও দেশে ফিরতে বাধা দেয় 1-11-এর তত্ত্বাবধায়ক সরকার। কারাবরণ শেষে ২০০৮ সালে ফের ক্ষমতায় বঙ্গবন্ধু কন্যা। ৫ মেয়াদে ক্ষমতায় থেকে অসাধারণ দক্ষতায় দেশ পরিচালনায় হয়েছেন মানবতার মা। পেয়েছেন মাদার তেরেসা, ইন্দিরা গান্ধী পুরস্কার সহ বহু সম্মাননা। উন্নয়ন দর্শনে বিশ্বজুড়ে বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধীরে ধীরে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্ব বিকশিত হয়েছে। আজকে তো বাংলাদেশ এক ভিন্ন জায়গায়। বঙ্গবন্ধু ৭৩ সালে পরিকল্পনাটা দিলেন,
সেই পরিকল্পনাতে 24% বিনিয়োগ কৃষির জন্য করেছিলেন। আজকের প্রধানমন্ত্রীও সবচেয়ে গুরুত্ব দেন কৃষিতে। বাংলাদেশের আরেক নাম যেমন বঙ্গবন্ধু, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির দিশারি বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনার উন্নয়ন দর্শন গড়বে সমৃদ্ধশালী বাংলাদেশ, অভিমত বিশ্লেষকদের। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। সামগ্রিকভাবে 2024-2025 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। তবে এটি বাস্তবায়নে বিদেশি অর্থায়ন গুরুত্বপূর্ণ উল্লেখ করে অযৌক্তিক খরচ কমানোর তাগিদ দেন তারা। এছাড়া উন্নয়ন বরাদ্দ বাস্তবায়নে মান নিশ্চিতের উপরও গুরুত্ব দেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। নতুন অর্থবছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি চূড়ান্ত করেছে সরকার। মূল এডিপির সঙ্গে স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের প্রায় 13,288 কোটি টাকার এডিপিও অনুমোদন হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে 1,65,000 কোটি এবং বৈদেশিক ঋণ থেকে রেকর্ড 1 লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হবে। এবারেও পরিবহন অবকাঠামো সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বরাদ্দের পরিমাণ 70,000 কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানিতে প্রায় 40,000 কোটি, শিক্ষা খাতে 31,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আবাসন, স্বাস্থ্য, কৃষি এবং পরিবেশ জলবায়ু মোকাবেলার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে এডিপিতে। সামগ্রিকভাবে 2024-25 অর্থবছরের জন্য অনুমোদনকৃত এডিপিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে অর্থনীতি এগিয়ে যাবে বলছেন তারা। সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জের সাথে সামঞ্জস্য রেখে ওভারঅল বাজেটের সাইজকেও এবছর বেশ সংযত করা হয়েছে। এডিপিও অবশ্যই বলতে হবে যেটা এটা ছোট আকারের এডিপি হচ্ছে এবছর সর্বোচ্চ, মানে প্রবৃদ্ধি যেটা টাকার অঙ্কে হয়েছে সেটা খুবই কম এবং প্রকৃত মূল্যে এডিপির সাইজ এবছরের বাজেটের এডিপির সাইজ গত বছরের বাজেটের এডিপি সাইজের চেয়ে অনেক কম হবে। তবে বরাদ্দ বাস্তবায়নে কেবল ভবন নয়, প্রয়োজন মানের উন্নয়ন। শুধু টাকা ঢাললেই শিক্ষা ভালো হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ভালো হবে, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে, তা কিন্তু হবে না। এখানে গুণগত মান বৃদ্ধির জন্য সরকারকে তাদের শিক্ষকদের ট্রেনিং, তাদের অ্যাকাউন্টেবিলিটি, তাদের ইভ্যালুয়েশন, ছাত্রদের ইভ্যালুয়েশন, শিক্ষকদের ইভ্যালুয়েশন করে গার্জিয়ানদের আস্থা ফিরিয়ে আনতে হবে। অর্থনীতি কঠিন চ্যালেঞ্জে রয়েছে, তাই এডিপিতে বিদেশি সহায়তা টাকার মানকে শক্তিশালী করতে তথা মূল্যস্ফীতি কমাতে ভূমিকা রাখবে বলেও আশা করছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এক মাসের মধ্যে এলাচের দাম কেজি প্রতি বেড়েছে 1000 টাকা। জিরা সহ অন্যান্য মশলার দরও বেড়েছে। সরবরাহের ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম বাড়তি। কিছু সবজির দাম কমলেও কয়েকটির দাম 100-র ঘরে পৌঁছেছে। মাংস, ডিমের বাজারেও কমেনি অস্থির ভাব। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। সবজির বাজার আরও চড়েছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 120 থেকে 140 টাকা। কাঁচা পেঁপের দাম ঠেকেছে প্রতি কেজি 100 টাকায়। কিছু কিছু সবজির দাম বাড়ছে, এরকম নতুন সবজি আপনার হচ্ছে কচুরমুখী আসছে, তারপরে আপনার পেঁপের দামটা একটু বেশি। ঝড় বৃষ্টি হইলে এগুলোতে বর্ষাকাল আসলে যে মরিচের দাম বাড়তি থাকে। টমেটো আমি গত মার্কেটে কিনছিলাম 40 টাকা করে, এখন আসছি দেখি যে 70 টাকা। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে প্রতি কেজি স্থান ভেদে 210 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী ও লেয়ার জাতের মুরগি 350 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। গরমের যে তাপ, ওই তাপ যদি আরো 4-5 দিন থাকে তাহলে আরো কমে যাবে, মানে 180 টাকার মধ্যে হইব। ঠিক আছে বুঝলেন ভাই। আর সোনালী মুরগি গত সপ্তাহে 400 টাকা বেচি, অরিজিনালটা এই সপ্তাহে হলো 380 টাকা। খাসির মাংস আগের মতোই 1100 থেকে 1200 টাকা, আর গরুর মাংসের কেজি 750 থেকে 800 টাকা। টানা যাচ্ছে না ডিমের দামের লাগাম। 1 ডজন ডিম কিনতে ক্রেতার পকেট থেকে যাচ্ছে 150 টাকা। ডিমের দাম তো এবার সব রেকর্ড ভাঙিয়ে ফেলবো, যেহেতু এখন আপনার সিজন কিন্তু বাড়তির সিজনে এখনই। তো প্রথম স্থানে যদি 150 টাকা ডজন চলে যায়, তাহলে সামনে তো আরও 2 সিজনও আছে। প্রতিদিন সবজির দাম বাড়তেছে,
আমাদের যারা মধ্যবিত্ত নবমধ্যবিত্ত চলতে খুবই কষ্ট হচ্ছে। আমদানি করা কয়েকটি পণ্যের বাজারও ঊর্ধ্বমুখী, বিশেষ করে জিরা, এলাচ, আদা, রসুনের দরও বাড়তি। তাইলে এমন সবসময় বাড়ে, তো এবার বাইরে গেছে, অতিরিক্ত বাইরে গেছে। যেমন গত বছর আপনার এলাচের কেজি আসলো আমাদের কিনা আসলো 1800-1900 টাকা, আমরা বেশি 2400 টাকা। এবার আমাদের যেমন 1 কেজি এলাচের 900 টাকা বাইরে গেছে। চাল, ডাল, আটা, ময়দা, সোয়াবিন তেল সহ অন্যান্য নিত্যপণ্য আগের দামে বিক্রি হচ্ছে। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধ সংঘাত। ইউক্রেনের পর ইসরায়েল হামাস যুদ্ধে সুপার পাওয়ারগুলোর বিভেদ এখন স্পষ্ট। সরাসরি একে অন্যের সঙ্গে যুদ্ধে না জড়ালেও তাদের মদদ, অর্থ আর অস্ত্র সহায়তায় বিভিন্ন দেশে চলছে সংঘাত। বিভিন্ন সংস্থার তথ্য মতে 234টি দেশের মধ্যে 168টি দেশে কোনো না কোনো যুদ্ধ বা সংঘাত চলছে। 2 বছরে 40% বেড়েছে যুদ্ধ সংঘাত। বিশ্লেষকদের কেউ কেউ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করলেও অনেকে বলছেন বিশ্বযুদ্ধ না হলেও বাড়বে সংঘাত, যা চলবে দীর্ঘমেয়াদে। এসব নিয়ে 21 স্পেশালে দুলি মল্লিকের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ধ্বংস, মৃত্যু, আর্তনাদ, যুদ্ধ সহিংসতার নতুন যুগে পৃথিবী। ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া, বিশ্বের প্রায় সব অঞ্চলেই বাড়ছে যুদ্ধ সংঘাতের দামামা। বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে বিশ্ব। শতাব্দীর সবচেয়ে বড় মানবিক বিপর্যয় ঘটছে এখন ফিলিস্তিনের গাজায়। ইসরায়েলি আগ্রাসনের 7 মাসে 35,000-এর বেশি মৃত্যু দেখেছে বিশ্ব। গাজা যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ফিলিস্তিনিদের পক্ষে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতিরা, সিরিয়া, ইরাক ও ইরান অবস্থান নিয়েছে। ইসরায়েলের পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। অস্ত্র নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক আইন অমান্যের পাশাপাশি নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে হামলা, ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে পশ্চিমারা। ইউরোপের সংকটের শুরু 2022 সালের ফেব্রুয়ারিতে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ ঠেকাতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। 2 বছর ধরে এই যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ ন্যাটোভুক্ত দেশগুলো। রাশিয়ার সঙ্গে রয়েছে উত্তর কোরিয়া, ইরান, চীন। দুপক্ষেই বাড়ছে পারমাণবিক অস্ত্র প্রয়োগের ঝুঁকি। সংঘাত চলছে আফ্রিকায়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে আফ্রিকায় অন্তত 35টি সংঘাত চলছে। এছাড়া কোরীয় উপদ্বীপ, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বিপরীতে আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বিভিন্ন সংস্থার তথ্য মতে বিশ্বে এখন প্রতি 6 জন মানুষের মধ্যে অন্তত একজন যুদ্ধ সংঘাতের মধ্যে বসবাস করছে। 1 বছরে 79টি দেশে বেড়েছে সংঘাতের মাত্রা। ভূ রাজনৈতিক প্রতিযোগিতার জেরে নিজ দেশের সীমান্তের বাইরে এখন সংঘাতে যুক্ত 90টি দেশ। এমন পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠে। আমরা এখন যুদ্ধ ও আগ্রাসনের নতুন এক যুগে প্রবেশ করেছি। ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, পূর্ব এশিয়া, বিশ্বের সর্বত্রই যুদ্ধ চলছে। আমরা যদি নতুন বিশ্ব ব্যবস্থা না গড়ি, কয়েক বছরের মধ্যে বিশ্বে আরো অনেক এলাকায় যুদ্ধ শুরু হবে। ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি সংঘাত দীর্ঘ করছে বলে মনে করেন অনেকে। যুক্তরাষ্ট্র একদিকে আঞ্চলিক যুদ্ধ বন্ধের কথা বলছে, অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে। আমার মনে হয় পর্যাপ্ত সক্ষমতা থাকা সত্ত্বেও বাইডেন প্রশাসন কিছুই করছে না। বিশ্লেষকদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মার্কিন নেতৃত্বাধীন এক মেরুকরণ বিশ্ব ব্যবস্থায় ফাটল ধরেছে। বিশ্বে এখন বহুমেরুকরণ ব্যবস্থা স্পষ্ট। যুদ্ধ সংঘাত বন্ধে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সংস্কার জরুরি বলে মত তাদের। দুলি মল্লিক, 21 টেলিভিশন। কুকিচিন আর্মির সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বম সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে র্যাব 15-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ভোরে লাইমিপাড়ায় অভিযান চালিয়ে সিয়ামথং বমের মেয়ে আকিম বম সহ 2 জনকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিম বম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানায় র্যাব। যিনি দেশে এবং বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত, আমাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি তিনি মিজোরামে থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তিনি বান্দরবনে গহীন পাহাড় থেকেও সে প্রশিক্ষণ নিয়েছে।
দেশব্যাপী হিট অ্যালার্টের আওতা কমিয়েছে আবহাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টায় ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, রাজশাহী ও খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দেশের বাকি অংশে কমেছে গ্রীষ্মের উত্তাপ। একই সঙ্গে ২০ মে থেকে সারা দেশে কালবৈশাখী সহ বজ্রবৃষ্টি হতে পারে। আর ২৩ তারিখের পর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ। মফিউর রহমানের রিপোর্ট। গ্রীষ্মের উত্তাপে দেশের ৫ বিভাগে ৪৮ ঘণ্টা তাপপ্রবাহ সতর্কতা জারি করেছিল আবহাওয়া অফিস। তবে বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির পর কমানো হয়েছে সতর্কতার আওতা। আবহাওয়া অফিস বলছে ২০ মে থেকে পরবর্তী কয়েকদিন দেশব্যাপী ঝড় বৃষ্টি হবে। এতে কমবে তাপমাত্রার পারদ। কিছু অংশ বাদ দিয়ে বাকি অংশগুলোর উপর দিয়ে তাপপ্রবাহের যে অ্যালার্ট সেটা আরও ৪৮ ঘন্টার জন্য বর্ধিত করা হয়েছে। সেই এলাকাগুলো হলো রংপুর, রাজশাহী, খুলনা এবং ঢাকা বিভাগের পশ্চিমাংশ। ২০ মে থেকে সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হবে এবং তখন সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে ফিরে আসবে। ২৩ মে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। আগামী ২২ অথবা ২৩ মে সাগরে একটা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে এটা তৈরি হওয়ার পরে আমরা আসলে বলতে পারবো যে এটা আরও ঘনীভূত হবে কিনা বা এটা কোন দিকে মুখ করবে সেটা তৈরি হওয়ার পরে আমরা জানিয়ে দেওয়া হবে। এদিকে পাবনা, রংপুর, খুলনা, বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে প্রচণ্ড অস্বস্তিতে সাধারণ মানুষ। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। পঙ্গুত্ব বরণ করে পরিবারের বোঝাও হচ্ছেন অনেকে। মহাসড়কে অবাধে চলছে লেগুনা, ব্যাটারি চালিত অটোরিকশা ছাড়াও ফিটনেসহীন গাড়ি। আর এই কারণেই মহাসড়ক হয়ে উঠছে অনিরাপদ। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের তথ্য, ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে কেড়ে নিয়েছে সুনামগঞ্জের কৃতি সন্তান বাউল হাসানকে। মহাসড়কটিতে প্রতিনিয়ত ঘটে চলেছে এ ধরনের সড়ক দুর্ঘটনা। অদক্ষ অপ্রাপ্তবয়স্ক চালক, লেগুনা, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা সহ লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ির অবৈধ চলাচল এবং যত্রতত্র গাড়ি পার্কিং ঘটাচ্ছে এসব দুর্ঘটনা। ট্রাফিক ব্যবস্থা যুগোপযোগী না হওয়ায় মহাসড়কে পুলিশের চাঁদাবাজির পেছনে অনেকাংশে দায়ী বলেও অভিযোগ ভুক্তভোগীদের। লাইসেন্স নাই, কোনো কিছু নাই, সিগন্যাল বুঝে না, এর কারণে রাস্তাঘাট বেশিরভাগই অ্যাক্সিডেন্ট ঘটে। ড্রাইভিং লাইসেন্স চাইলো নাই, সরি, হেলমেট সরি নাই, আনি নাই, ঠিক আছে ৫০০ টাকা দেন, ১০০০ টাকা দেন, চাইরা দিল, অ্যাক্সিডেন্ট তো বাড়বেই। অনেক কম বয়সী ছেলেরা যারা কোনো লাইসেন্স নাই, তো এই দিকটা যদি আমরা মানে পুলিশ প্রশাসন একটু নজর দেন তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেকটা কমে আসবে। সিগন্যাল বুঝে না এবং তারা ডানে যাবে না বামে যাবে, তাদের কোনো সিগন্যাল দেওয়ার কোনো মেন্টালিটি নাই, যে কোনো জায়গায় হুট করে দাঁড়িয়ে যায়। এসব অনিয়ম, অপরাধ রোধ এবং আইনের কঠোর প্রয়োগ সহ সচেতন হতে হবে সাধারণ মানুষকেও। সিএনজি, লেগুনা, এই প্যাটার্নের যে গাড়িগুলো আছে ম্যাক্সিমামেরই আপনার ড্রাইভিং লাইসেন্স নেই। আমার মনে হয় প্রশাসন এই বিষয়ে আরও উদ্যোগী হতে হবে। প্রশাসনের আরও উদ্যোগী হলে আমরা আসলে সুনামগঞ্জের নিরাপদ সড়ক করতে পারবো। অদক্ষ অপ্রাপ্তবয়স্ক চালক এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ড্রাইভার যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা গড়ে প্রতি মাসে প্রায় ৩০০ থেকে ৪০০ মামলা রুজু করছি, বিশেষ করে ট্রাফিক আইনের আওতায়, যাতে লোকজন আরও অধিক সচেতন হয় এবং ড্রাইভিং লাইসেন্স করিয়ে নেয়। গত বছরের জানুয়ারি থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মহাসড়কটিতে ২৭টি দুর্ঘটনায় মারা গেছেন ৩৯ জন, আহত হয়েছেন ২৮ জন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ১৪ গ্রামের বাতিসা বসন্তপুর এলাকায় বাস উল্টে নিহত হয়েছেন ৫ জন, আহত হন আরও ১০ জন। চালকের অসতর্কতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্যচিত্রে মাসুম আলিসার প্রতিবেদন। ঢাকা থেকে আনুমানিক ৩৫ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ভোররাতে রওনা দেয় রিল্যাক্স পরিবহনের স্লিপার কোচ। সকাল ৭টার দিকে ১৪ গ্রামের বাতিসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে 5 জনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহত 10 জনকে প্রথমে 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে গুরুতর 4 জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গাড়ি দৌড়ার পরে 5 থেকে 10 মিনিটের পরে হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই গাড়ির কেউ কোনো ধাক্কাও দেয় নাই, কিছু দেয় নাই। আমরা তো ভিতরে আসছিলাম, কিছু জানি না। আমাদেরকে পুলিশ ওইখান থেকে উদ্ধার করছে। উদ্ধার করার পর আমাদেরকে হাসপাতাল নিয়ে তারপর চিকিৎসা করছে। করার পর আমরা আমাদেরকে এখানে নিয়ে এসে আমাদের বাড়িটা যেন আমরা নিয়ে যেতে পারি। আহতরা জানান, দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমন্ত ছিলেন। নিহত 5 জনের মধ্যে 4 জনের পরিচয় মিলেছে। তারা হলেন টেকনাফের মোহাম্মদ হোসেন, বাঁশখালীর রিয়াদ, নোয়াখালীর চাটখিলের পলাশ এবং লক্ষ্মীপুরের মানসুরা। প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে, আর 7 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ছেড়ে দিয়েছি। পরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা। এখানে দেখছি যে তেমন কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো ব্যারিয়ারও নাই। কয়েকটা বাঁশের ঝাড় আছে আর সম্পূর্ণ ফাঁকা রাস্তা। তো এই সমস্ত জায়গায় যদি অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, তখন আমার কাছে মনে হয় যে ড্রাইভারের অসতর্কতার কারণেই প্রথম পর্যায়ে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। চালক বিরামহীনভাবে একটানা দীর্ঘ পথ বাস চালিয়েছে কিনা তা জানতে তদন্ত করছে পুলিশ। এছাড়া বিশ্লেষণ করা হচ্ছে মহাসড়কের সিসি ক্যামেরার ফুটেজও। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। 19 কোটি 36 লাখ মোবাইল সিম ব্যবহারকারীর ভোগান্তির নাম অনাকাঙ্ক্ষিত SMS বিড়ম্বনা। এসব মেসেজ দেখতে গিয়ে প্রতিদিন নষ্ট হচ্ছে শত শত কর্মঘণ্টা। চলতি পথে কেউ হচ্ছেন দুর্ঘটনার মুখোমুখিও। ইয়াকুব লিটুর ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন অখিল পোদ্দার। সকালে ঘুম থেকে উঠে শোবার আগ পর্যন্ত দফায় দফায় মেসেজ পান মোবাইল গ্রাহক। এমন SMS-কে একেবারেই অনাকাঙ্ক্ষিত বলছেন বিভিন্ন শ্রেণী পেশার মোবাইল ব্যবহারকারী। এসব বন্ধের উপায়ও জানেন না বহু গ্রাহক। কেউ কেউ নোটিফিকেশন অফ করলেও প্রমোশনাল মেসেজ থেকে রেহাই পাচ্ছেন না। ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আপনি SMS দেখতেছেন, দেখা গেল কিছুই না। হট করে মেসেজ হলো, কিরে মেসেজ টাকা দেখি যে আপনার একটা নতুন আগমন দিতেছে। একটার পর একটা মেসেজ আসতেই থাকে, মেসেজ ডিলিট করেও সারা যায় না, এত মেসেজ আসে। মোবাইলের 4টি কোম্পানি গড়ে 20টি করে মেসেজ দিলেও তা দেখে মুছে ফেলতে সময় লাগে 3 মিনিটের মতো। সেই হিসেবে 19 কোটি 36 লাখ গ্রাহক প্রতিদিন অহেতুক সময় ব্যয় করছেন 58 কোটি 8 লাখ মিনিট। বছর শেষে কর্মঘণ্টা ক্ষতির হিসেব দাঁড়ায় অনেক অনেক বেশি। যে কোনো সময় ফোন চলে আসে, কেন আসবে এই ফোনগুলো? বিভিন্ন ওজোতে টাকা টেরা যায়, আবার কি গান ঢুকায় দেয়, কি করে আমরা তো গান শুনতে চাই না। আমি আসছি গাড়ি চালাচ্ছি, তারপর বাইর করে দেখি আমার ওই নাম্বার আমার সারা নাম্বার না, আমার প্রয়োজন বা কোনোই না। বিভিন্ন সময়ে বিটিআরসি এমন মেসেজ বন্ধের পরামর্শ দিয়েই চুপ থাকেন। গ্রাহকের বিড়ম্বনা দূর করতে কার্যকরী ভূমিকা নেই তাদের। আমার ওয়াইফে ফোন দিচ্ছে, তারপরে আমার বন্ধু বান্ধব ফোন দিতে পারে, মেয়ে ফোন দিতে পারে, পোলা ফোন দিতে পারে। এই হিসেব করে আতঙ্ক হিসেবে ফস করে আমরা গাড়িটা ব্রেক করি, করার পরে আমরা মোবাইলটা রিসিভ করি। কিন্তু রিসিভ করে দেখি এখানে মোবাইল বাইরে গিয়ে দেখি কোম্পানির ফোন। গুরুত্বপূর্ণ একটা জায়গায় বসে আছি অথবা মিটিংয়ে বসে আছি, হঠাৎ করে SMS আসে, যে SMSগুলো আসলে আমরা ফিল করি না, যেটা আসলে ভালোর জন্য আসে। হতে পারে 5টা মেসেজের বিনিময়ে 1 মিনিট কল তিনি সুযোগ পাবেন, বা প্রতিটা মেসেজের বিনিময়ে 1 মিনিট কলের তিনি সুযোগ পাবেন, অথবা ক্যাশব্যাক পাবেন। যে কোনো একটা ভাবে তাকে ইনসেন্টিভ দিতে হবে। তার যে অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বা তাকে তার যে সময় যাচ্ছে, সেটার জন্য তাকে একটা সাবসিডি দিতে হবে। পৃথিবীর বহু দেশে রয়েছে। অনেক গ্রাহক না বুঝে বিভিন্ন ডিজিটে চাপ দেয়ায় ব্যালেন্স থেকে অনর্থক টাকাও কাটা যাচ্ছে। বিটিআরসি আন্ডারে যেহেতু বিষয়টি, থার্ড পার্টি যারা আছেন তারা এটা করবেন, বাট মানুষের সুবিধাটা দেখে তারপর যেন করেন। আমি সবাইকে বলবো যে না, ব্যবসা করেন, ব্যবসার একটা মাধুর্য তো আছে। 30টা মেসেজ হয়, যদি 8টা না করে কাটা নেয়, ওরা টাকা কাটা নিয়ে যায় আমার থেকে। কিন্তু এটা এত বড় সমস্যা তো আছে, কোম্পানিগুলি নিয়ে মধ্যে বিরক্ত লাগে। মোবাইল দেখি না, শুধু মেসেজ আসতেই থাকে। আর এই মেসেজটা কীভাবে বন্ধ হয় এটা আমরা চাই। বিভিন্ন স্টুডেন্ট অফার, তারপর হচ্ছে বিভিন্ন বাজারের অফার, আমি নাম না বললাম, এটা খুবই ইরিটেটিং। আসলে এতে করে আমাদের কি লাভ হয় আমি ঠিক জানি না। হয়তো অপারেটরদের কোনো একটা লাভ হয়, তারা কোনো লভ্যাংশ পায় বলে করে। ভ্যালিড
SMS গুলো আসলেই মনে হয় ভালো, অযাচিতগুলো আমার মনে হয় না পাবলিককে খুব একটা বিরক্ত করার দরকার আছে। কি দিনে কি রাতে সারাক্ষণ মোবাইলের মেসেজ বিড়ম্বনায় লক্ষ লক্ষ মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। জমি অধিগ্রহণের 5 বছরেও গার্বেজ সেন্টার নির্মিত না হওয়ায় যেখানে সেখানে ময়লা ফেলছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ফলে ভাগাড়ে পরিণত বাগেরহাট শহরের অনেক এলাকা। দুর্গন্ধে ভোগান্তি চরমে পৌরবাসীর, তবে শিগগিরই দরপত্র আহ্বানের আশ্বাস প্রকৌশল বিভাগের। বাগেরহাট প্রতিনিধি HM মাইনুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। দুর্গন্ধ থেকে বাঁচতে নাক মুখ ঢেকে এভাবেই প্রবেশ করতে হয় শহরে। পৌরসভার ফেলে রাখা ময়লা আবর্জনায় শহরের প্রবেশদ্বার, সড়ক ও জনপথের অফিস এবং বাসাবাড়ির সামনের অংশ পরিণত হয়েছে ভাগাড়ে। 2019 সালের 23 জুন 8 কোটি 32 লাখ টাকা ব্যয়ে গার্বেজ সেন্টার নির্মাণ প্রকল্প নেওয়া হলেও 5 একর জমি অধিগ্রহণ করা ছাড়া কোনো কাজই হয়নি। ওই জমিতে যত্রতত্র ময়লা ফেলায় শহরবাসীর দুর্ভোগ চরমে। দুর্গন্ধে টিকতে না পেরে অনেক এলাকা ছেড়ে চলে যাচ্ছেন ভাড়াটিয়ারা। ময়লার গন্ধে আমাদের এই স্কুল কলেজে যাতায়াত যে আমরা যে করি, এটা আমাদের খুব কষ্টকর এবং নিঃশ্বাস নিতে আমাদের কষ্ট হয়। ময়লা ফেলালে তো যাত্রী যায় না, গন্ধ খায়, দুর্গন্ধ। চলাচল করতে গেলে সব নাক বন্ধ করে আসা লাগে, পোলাপানের ক্ষতি হয়। দুর্গন্ধের চোটে দোকানপাট করতে পারি না, ভাত পানিও কিছু খেতে পারি না বমির চোটে। এই জায়গা থেকে যাওয়া আসায় বৃষ্টি খুব দুর্গন্ধ হয়। আমরা সুস্থ জীবনটা কাটাতে চাই, এরকম ভাবে আমাদের থাকা সম্ভব না। পৌর কর্তৃপক্ষ বলছে, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় উপকূলীয় শহর বাগেরহাটে জলবায়ু সহিষ্ণু প্রকল্পের মাধ্যমে 35 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে গার্বেজ সেন্টারটি। টেন্ডার এখনো প্রক্রিয়াধীন অবস্থায় আছে। টেন্ডার লাইভে গেলে এবং কাজ শুরু হলে আমাদের এই সমস্যাগুলো হয়তো থাকবে না এবং তখন আমরা আধুনিক একটা শহর হিসেবে আমরা দেখতে পাবো, আধুনিক পরিষ্কার শহর হিসেবে আমরা বাগেরহাট শহরকে দেখতে পাবো। 1958 সালে প্রতিষ্ঠিত প্রায় 16 বর্গ কিলোমিটার আয়তনের বাগেরহাট পৌরসভায় 1.5 লক্ষাধিক মানুষের বসবাস। সমর ইসলাম, 21শে টেলিভিশন। কক্সবাজারের উখিয়ায় মার্কিন দূতাবাসের অর্থায়নে শিক্ষকদের 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা চলছে। কুতুপালং উচ্চ বিদ্যালয়ের হলরুমে সকালে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে শনিবার। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেন্টার ও বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে এই কর্মশালায় 30 জন শিক্ষক শিক্ষিকা অংশ নিচ্ছেন। জেলার প্রান্তিক উপজেলার রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির এই শিক্ষকরা প্রশিক্ষণের আওতায় এসেছে বলে জানান রিজিয়ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অফিসার রেজার কোহেন। বলেন, বাংলাদেশের নতুন শিক্ষাক্রম মূল্যায়ন, শ্রেণীকক্ষে টেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষকদের আলোকিত করবে এই প্রশিক্ষণ। টি-20 বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে পৌঁছেছে বাংলাদেশ দল। এদিকে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও যুক্তরাষ্ট্র, তবে পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের জন্য কোনো প্রস্তুতি ম্যাচ রাখা হয়নি। পারভেজ খোকনের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে যোগ দিতে শুক্রবার যুক্তরাষ্ট্রে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে দুবাই, তারপর আজ ভোরে হিউস্টনে জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাকিব মাহমুদুল্লাহদের বহনকারী বিমান। বিশ্বকাপ শুরুর আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। অনুষ্ঠিত হবে 21, 23 ও 25 মে। 1 জুন থেকে বিশ্বকাপের মূল আসর। 27 মে থেকে 1 জুনের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ত্রিনিদাদ ও টোবাগোর 2টি করে মাঠে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের 17টি প্রস্তুতি ম্যাচ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ 28 মে টেক্সাসের গ্রাউন্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়াম। স্থানীয় সময় সকাল 10:30 আর বাংলাদেশ সময় রাত 9:30টায় শুরু হবে ম্যাচ। এছাড়া ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ 1 জুন। বিশ্বকাপের আগে কোনো প্রস্তুতি ম্যাচ নেই ইংল্যান্ড, পাকিস্তান ও নিউজিল্যান্ডের। একমাত্র নামিবিয়া খেলবে 3টি প্রস্তুতি ম্যাচ, আর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মতো 1টি করে ম্যাচ খেলবে ভারত ও আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার
প্রস্তুতি ম্যাচটি হবে নিজেদের মধ্যে 2 ভাগে ভাগ হয়ে। পারভেজ খোকন, 21 টেলিভিশন। এশিয়ান অনূর্ধ্ব 14 টেনিস প্রতিযোগিতায় বালক একক ও বালক দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আয়োজক দেশের প্রতিনিধি কাব্য গায়েন 6-2, 7-5 গেমে হংকংয়ের হিম ওয়াংকে পরাজিত করে। বালক দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কাব্য গায়েন ও মুশফিকুর রহমান আপন জুটি। বালিকা এককে শিরোপা জিতেছে ভারতের সানভি রেড্ডি বুন্দিওয়ালা। বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে সানভি রেড্ডি ও নাইম হোসেন জুটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টেনিস ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিশ্ব অর্থনীতির সংকটকালে বাংলাদেশও প্রভাবমুক্ত নয়, বললেন প্রধানমন্ত্রী। উৎপাদিত পণ্যের নতুন বাজার সৃষ্টির তাগিদ। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শুভেচ্ছায় সিক্ত বঙ্গবন্ধু কন্যা। জনগণকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান। নতুন অর্থবছরের এডিপি ইতিবাচক, বাস্তবায়নে বিদেশি অর্থায়ন গুরুত্বপূর্ণ। অযৌক্তিক খরচ কমানোর তাগিদ। গরম মশলার বাজার গরম, মাংস ও ডিমের দামে কমছে না অস্থিরতা। কুকি চীনের নারী শাখার প্রধান সমন্বয়ক গ্রেফতার। জিজ্ঞাসাবাদে প্রাথমিক প্রশিক্ষণের নানা তথ্য। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।